আমি ভাস্বতী রয়েছি আপনাদের সঙ্গে গুচ্ছ গল্পকথার সন্ধ্যায়। সত্যিই কি মানুষ আগে থেকে জানতে পেরে যায় মৃত্যুর দিন, ক্ষণ, কাল এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য পছন্দ করে রাখে কোনো সঙ্গীকে? তাও কি সত্যি? জানতে হলে শুনতে হবে গুচ্ছ গল্পকথার নতুন এপিসোড নম্বর 9। আমি বা আমরা মানে আমাদের 51 পরিবারে আমরা 7 ভাই, ভাইপো ভাইজিরা আর 2-3টি ভাগ্নে ভাগ্নি মিলেমিশে থাকতাম সবাই। হই হুল্লোড়, পড়াশোনা, গল্পগুজব, খেলাধুলা সবকিছু নিয়ে দিব্যি মেতে থাকতাম। সেদিন সন্ধে থেকে বৃষ্টি, ক্রমে বৃষ্টিটা জাঁকিয়ে এলো। সার্পেন্টাইল লেনের এখনকার চেহারার সঙ্গে 60 বছর আগের চেহারার খুব একটা ফারাক দেখিনি। সার্পেন্ট মানে সাপের মতোই এঁকে বেঁকে এই গলিপথটা কখন যে কোন দিক থেকে কোন মুখে বেঁকে গেছে, 10 নম্বর বাড়িটার পর 23 নম্বর বাড়িটা যে কোনখানে কোন দিকে, তার হদিশও পাড়ার পাকাপোক্ত বাসিন্দা ছাড়া কেউ দিতে পারবে না। এর উপর এদিকে নেবুতলা, শশীভূষণদের স্ট্রিটের চেহারা মানেই আম জাম কাঁঠাল আর সুপারি নারকেল মিলিয়ে এক জঙ্গুলে চেহারা। চোর ডাকাতের ভয় যত না, সাপ খোপ পোকামাকড়ের ভয়ে ওই বিস্তীর্ণ এলাকাটা সন্ধ্যের আগে থেকেই কেমন ভয় ভয় চেহারা নিয়ে খাপটি মেরে থাকতো। তার মধ্যে ভর সন্ধে অমন বৃষ্টি, কিন্তু মুষলধারে বৃষ্টির মধ্যে তখনও আমাদের গল্পগুজবে শেষ হয়নি। দুমদুম শব্দে সদর দরজায় জোর ধাক্কা, দেয়াল ঘড়িতে ঢং ঢং শব্দে রাত 8টা বাজলো। স্বাভাবিকভাবেই আমরা চমকে উঠলাম। আমাদের বাচ্চাকাল থেকেই বড্ড ভূতের ভয়, নড়লাম না। নদা আমাদের মধ্যে বেশ মোটা সোটা জোয়ান জোয়ান চেহারা, তিনি গিয়ে দরজাটা খুলে দিলেন। আমাদের মধ্যে যারা দাদা কাকা বড় সবাই, তারা যে যার ঘরে বিশ্রাম করছিলেন। তারা তখনও জানেন না ওই বৃষ্টিতে কেউ একজন সদর দরজায় এসে দাঁড়িয়েছেন। এদিকে নদা দরজা খুলে দিয়েই দেখলেন তার সামনে দাঁড়িয়ে যে ভদ্রলোক, তার গায়ের ওয়াটার প্রুফটা ভিজে গিয়েছে ঠিকই, কিন্তু হাতের জ্বলন্ত সিগারেটটা অমন অঝোর ধারায় বৃষ্টির মধ্যেও নেবেনি। এটা কেমন করে সম্ভব হলো? পায়ের জুতো টুতো ভিজে জবজবে, মাথায় একটা সাবেকি ধরনের ফ্ল্যাট ক্যাপ। ভদ্রলোক বললেন, তোমার কাকা টাকাকে বলো নিরঞ্জন বাবু এসেছেন। ভদ্রলোক যে আমাদের পরিচিত সেটা তার কথায় বোঝা গেল। আমাদের বাবা যে মারা গেছেন নেই, এটা না জানলে নিরঞ্জন বাবু কাকার কথাই বা বলবেন কেন? ভদ্রলোক মানে নিরঞ্জন বাবু বাইরেই দাঁড়িয়ে রইলেন। নদা গিয়ে বড় কাকাকে খবর দিলেন। বড় কাকা বেশ ভারিক্কি মানুষ, কর্তা কর্তা ভাব, রাজবাড়ি চেহারা, কম কথা বলেন, কিন্তু কথাগুলো সবই দরকারি। তবে নিরঞ্জন বাবুর নামটা শুনেই সেই বড় কাকা কিছু ব্যস্ত সমস্ত হয়েই দোতলা থেকে নিচে নেমে এলেন। কি ব্যাপার? আমরা তখন একটা নতুন কিছু ঘটনার জন্য অপেক্ষা করছি। একেবারে চুপচাপ সবাই। বড় কাকা দরজার এপার থেকেই হাত বাড়িয়ে নিরঞ্জন বাবুর হাত ধরলেন, বললেন, আরে নিরঞ্জনদা, তুমি একেবারে ভিজে গেছো, এসো এসো ভেতরে এসো। বড় কাকার পিছন পিছন তখন বাড়ির বড়রা অনেকেই এসে দাঁড়িয়েছেন। কিছু সুস্থ হয়ে বসলেন নিরঞ্জন বাবু। ভিজে জামা প্যান্ট খুলেছেন, ওয়াটার প্রুফটা জুতো জোড়াও। আমাদের বাড়ির কারো পাজামা পাঞ্জাবি গায়ে চড়িয়ে দিব্যি ভদ্র হয়েছেন। এবার বড় কাকা কাকিমাদের কৌতূহল মেটাতে আমাদের সবাই উৎসুক মুখগুলোর দিকে চেয়ে গড় গড় করে বলে গেলেন, তোমরা সবাই আমাকে দেখে বিশেষ করে বৃষ্টির ভিতর এই রাত্রে হতভম্ব হয়ে গেছো, তাই না? হ্যাঁ, হতভম্ব হবারই কথা, নইলে কোথায় ডেনমার্ক 7 সমুদ্র 13 নদীর পার, আর কোথায় কলকাতার একটা এদোগুলি সার্পেন্টাইল লেন। আকাশ ভাঙা বর্ষা বাদলের মধ্যে ঝিমঝিম করা প্রায় অন্ধকার রাতে কথাগুলো চট করে বলে ফেললেন সেজদা। আসলে সেজদাই আমাদের মধ্যে সবচেয়ে ভীতু, ভীষণ ভূতের ভয় তার।
ব্যাপারটার মধ্যে সেজদা ইতিমধ্যেই একটা ভূত ভূত গন্ধ পেয়ে গেছেন বুঝি। কাকিমা আর বড় বৌদির গা ঘেঁষে বসেই কথাগুলো বললেন। সেজদার দিকে কেমন ড্যাব ড্যাব করে বড় বড় চোখে চেয়ে দেখলেন বড় কাকার নিরঞ্জন দা। বললেন, হঠাৎই আসতে বাধ্য হলাম। মধ্য কলকাতায় একটা বাড়ি কেনার ইচ্ছে ছিল আমার বরাবরই, কারণ মধ্য কলকাতাটাকেই আমরা আসল কলকাতা বলে জানি। আমার এক এদেশীয় বন্ধু এ ব্যাপারে আমাকে ডেনমার্কে একটা চিঠি পাঠিয়েছিল। মধ্য কলকাতায় শাঁখেরি টোলায় নাকি একটা দোতলা বাড়ি অনেক বছর ধরে খালি পড়ে আছে। অনেকগুলো ঘর, কল, বাথরুম, রান্নাঘর, বারান্দা এবং ছাদ, সব মিলে দারুণ পছন্দসই বাড়ি। আমি যদি অবিলম্বে এসে বায়নাপত্র করি, কেনার ব্যবস্থা করি, ভালো হয়। তা আমি ভাবলাম, মানে চট করে তোমাদের কথা মনে পড়ে গেল। ভাবলাম তোমরা কাছে থাকবে, ভালোই হবে। তাই তড়িঘড়ি পরশুর ফ্লাইটেই চলে এলাম। এসে বাড়িওয়ালার সঙ্গে দেখা করলাম। আমার যে বন্ধু খবরটা লিখেছিল তাকে চিনতেন বাড়িওয়ালা ভদ্রলোক। তিনি আমাকে অবাক করে বললেন, হরিহর সামন্ত মানে আমার ওই বন্ধু ভদ্রলোক 27 জুন ট্রামে কাটা পড়েন এবং মারা যান। আমি বিস্মিত হলাম। হরিহর বাবুর লেখা চিঠিতে তারিখটা দেওয়া ছিল 3 জুলাই। মানে বাড়িওয়ালার কথা অনুযায়ী বন্ধু ভদ্রলোক নিজের মৃত্যুর 6 দিন পর চিঠিটা লিখেছেন। এ কেমন করে সম্ভব? গোজামিলের নিয়মে একটা কিছু ভেবে নিয়ে বাড়িওয়ালার সঙ্গে কথাবার্তা পাকা করে নিলাম। অ্যাডভান্স হিসেবে 5,000 টাকাও দিলাম বাড়িওয়ালাকে। তারপর মনে হলো তোমাদের পাড়াতে আসায় যখন শুভ সংবাদটা তোমাদের জানিয়ে যাই। তা আসি করে এমন সময় রওনা দিলাম, মুষলধারে বৃষ্টি। কি বৃষ্টি! ভিজে নিয়ে একেবারে চেয়াবে হয়ে গেলাম। ভাগ্যিস পাজামাটা দিলে। বড় কাকা কাকিমারা খাওয়ার কথা বললেন। নিরঞ্জন বাবু রাজি হলেন না। বললেন, গৃহপ্রবেশের দিন তোমাদের নিয়ে যাব, এখন যাই। উঠে পড়লেন নিরঞ্জন বাবু। সেজদা বললেন, আপনার কোট প্যান্ট এসব কি করে নেবেন? ঝুলঝুল চোখে ভদ্রলোক সেজদার দিকে চেয়ে বললেন, কি বলতে চাও তুমি? আমার ঠিকানা দিয়ে গেলাম। এতগুলো ছেলে আছো, সামান্য পোশাকটাও কালটাল দিয়ে আসতে পারবে না? যেন ভীষণ রেগে গেছেন নিরঞ্জন বাবু। মেজাজি কথাবার্তায় জুলুম জুলুম ভাব। আরো অবাক যেটা, সেজদা ছেলেটাকে উনি যেন কিছুতেই সহ্য করতে পারছেন না। গট গট করে চলে গেলেন। বলে গেলেন, শিগগিরই তোমার সঙ্গে দেখা হবে, মঙ্গলবার। ভদ্রলোক চলে যাওয়ার পর বাড়ির সবাই খাওয়া দাওয়ার পাট সেরে একে একে শুয়ে পড়লাম। রাত 10টা বেজে গেছে। আমার ঘুম এলো না। নানা কথা ভাবতে লাগলাম। শাঁখারিটোলার সেই অভিশপ্ত বাড়িটি এখান থেকে বেশ অনেকটা দূরে। সেখানেই আজ রাত কাটাবেন নিরঞ্জন বাবু। বাড়িটার একটা বদনাম আছে। অনেকে বলেন ভুতুড়ে বাড়ি। নিশিরাত্রির 2 প্রহরে কি করছেন তিনি কে জানে, কেমন আছেন তাই বা কে জানে। একটা বলো হরি হরি বল চিৎকার শোনা গেল। ওই বৃষ্টিতে কার ঘরে কি সর্বনাশ হয়ে গেল বুঝি। রাত তখন 2টো। বলো হরি শব্দটায় কাঁটা দিয়ে উঠলো সারা শরীরে। কে জানে এরপর কোন সময় ঘুমিয়ে পড়েছিলাম। তারপর এক সময় অনেক বেলায় ঘুমটা ভেঙে গেল। উঠেই শুনি একটা চাপা গুঞ্জন বাড়ির সবার মুখে। কি হলো? শোনা গেল ভোর ভোর রাতে সেই ভিজে কোট প্যান্ট গুলো নিতে এসেছিলেন নিরঞ্জন বাবু। সেজদাই দরজা খুলে দিয়েছিলেন। সেজদা বলছেন, ঘুম আসছিল না ভালো। হঠাৎ সদর দরজার কড়াটা নড়ে উঠলো। মনে হলো কেউ এসেছে বুঝি। ভয় ভয় করছিল, তবু কে যেন আমার পা দুটোকে টেনে নিয়ে গেল সদর দরজায়। দরজাটা খুলে দিলাম, চমকে উঠলাম। সামনে দাঁড়িয়ে সেই ভদ্রলোক, নিরঞ্জন বাবু। বড় কাকিমা বললেন, আমাদের কাউকে ডাকলি না কেন? নদার পালোয়ান পালোয়ান চেহারা। প্রায় উত্তেজিত হয়েই বললেন, সেজদার এত ভয়, তার উপর সবটাতে ওস্তাদি সেজদার। থামিয়ে দিয়ে বড় কাকা বললেন, তারপর কি করলি তুই? সেজদা বললেন, আমাকে বললেন আমি ভিতরে যাব, তোদের পাঞ্জাবি পায়জামা রেখে আমার কোট প্যান্টটা পরে যাব। আমি সকালের প্লেনেই ডেনমার্ক চলে যাচ্ছি। আগে ভাগে যেখানে রাখা ছিল সেই ভিজে কোট প্যান্টটা, সেখানে সেগুলো পরলেন।
রেখে গেলেন পাজামা পাঞ্জাবি। আমার দিকে জানি না কেন কটমট করে চেয়ে সদর দরজা দিয়ে বেরিয়ে গেলেন। আমি দরজাটা দিয়ে দিলাম। আমরা সবাই অবাক। ছোট কাকিমা বললেন, কি কাণ্ড, এত সব ঘটলো, আমরা কেউ জানলাম না। বড় কাকা গম্ভীর মেজাজের মানুষ, আরো গম্ভীর হলেন। কি বুঝলেন, কি ভাবলেন, বললেন নদাকে। তুই আমার সঙ্গে আয়। নদাকে নিয়ে বেরিয়ে গেলেন বড় কাকা। ঘন্টাখানেক সময়ও গেল না, ফিরে এলেন দুজনেই। হাঁপাচ্ছিলেন বড় কাকা। বললেন সবাইকে, নিরঞ্জন বাবু ভোর ভোর সময় এখানে আসতে পারেন না। শেষদাকে দেখিয়ে বললেন, ও যা বললো কি করে বললো বুঝতে পারছি না, কারণ রাত 1টার সময় নিরঞ্জন বাবু মারা গেছেন। তার ডেড বডি ঘিরে পুলিশ পাহারা দিচ্ছে। শাখারি টোলার বাড়িওয়ালা বললেন, নিরঞ্জন বাবু যে ঘরে শুয়েছিলেন, রাত 1টা নাগাদ একটা চিৎকার শুনে পাড়ার লোকেরা ছুটে গিয়েছিলেন সেই ঘরে। খোলা দরজা দিয়ে ঢুকে সবাই দেখেছেন নিরঞ্জন বাবুর মৃতদেহ মেঝে পড়ে আছে। ছোট কাকা ব্যস্ত সমস্ত ভাবেই প্রশ্ন করলেন, আচ্ছা, তার পরনে তখন কি পোশাক ছিল, শুনলে কিছু? বড় কাকা বললেন, হ্যাঁ, আমরা তো দেখেই এলাম, আমাদের দেওয়া সেই পাজামা পাঞ্জাবি। আর আশ্চর্য, শেষদার কথার সঙ্গে কোনো মিল খুঁজে পাওয়া গেল না। নিরঞ্জন বাবুর ছেড়ে রাখা সেই ভিজে কোট প্যান্টটাই ফেরত নিয়ে যাননি তিনি ভোর রাতে। আমাদের বাড়িতেই ওগুলো পড়েছিল। এবং আমাদের অনেক অনেক আদরের, ভালোবাসার, শ্রদ্ধার শেষদা নিরঞ্জন বাবুর অদ্ভুত মৃত্যুর 3 দিনের মাথায় একটা দুর্ঘটনায় মোটর চাপা পড়ে মারা গেলেন। সেদিন ছিল মঙ্গলবার। নিরঞ্জন বাবু বলেছিলেন শেষদার সঙ্গে দেখা হবে মঙ্গলবার। আপনাদের গুচ্ছ কল্পকথার উপস্থাপনা কেমন লাগছে ও গল্পগুলি আপনাদের চোখে কতটা জীবন্ত হয়ে উঠছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মন্তব্য আমাদের কাছে খুবই মূল্যবান। এছাড়া গল্প নিয়মিত শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গল্প আসবে প্রতি সপ্তাহের মঙ্গল ও শনিবার সন্ধ্যায়। গুচ্ছ গল্পকথা হলো গল্পের সম্ভার। এখানে ভৌতিক গল্প, অদ্ভুত থেকে অলৌকিক গল্প, রোমান্টিক থেকে রোমাঞ্চকর গল্প শুনতে পাবেন। এছাড়া আপনারা আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ স্মৃতি কিংবা ভৌতিক অথবা অলৌকিক ঘটনা ও জীবনের বিভিন্ন অভিজ্ঞতাও শেয়ার করতে পারেন। শেয়ার করার জন্য ডেসক্রিপশনে দেওয়া ও স্ক্রিনে দেওয়া মেল আইডিতে মেল করুন। আপনাদের জীবন কথা আমি পড়ে শোনাবো এই চ্যানেলে।